স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ, যা বিশ্বযুদ্ধের আকার নিচ্ছে ধীরে ধীরে, এবং গতকাল থেকে টানা রিপাবলিক বাংলায় প্রথম ছবি, প্রথম ভিজুয়াল এবং প্রথম ব্রেকিং দেখাচ্ছি। আজ কিশোরের অগ্নিবাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরপর ব্রেকিং নিউজ রয়েছে। ভারতের ওপর কি প্রভাব পড়ছে এবং মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছে কিনা সেই নিয়ে বড় আপডেট দেব। তবে সবার আগে আজকের বেশ কয়েকটা ছবি দেখাবো কিশোরের অগ্নিবাণের দর্শকদের। যে ছবি দেখিয়ে শুরু করব আজকের প্রথম ছবি, আজকের ভয়াবহ ছবি। এই ছবিতে স্পষ্ট হচ্ছে যে সময় আয়াতুল্লাহ আলী খামেনির দফতরের ওপর ড্রোন হামলা করে ইসরায়েল, সেই সময়ের ছবি এটা, সেই সময়ের ছবি যে সময় গোটা দফতর উড়ে যায়, মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। সেই সময়ের ছবিটা দেখুন, এর ভয়াবহতাটা দেখুন। এই ছবি ড্রোন দিয়ে নেওয়া হয়েছে, ড্রোন দিয়ে রেকর্ড করা হয়েছে। প্রথমে দেখা যাচ্ছে একটা লোকালয়, সেই লোকালয়ের আশপাশে রাস্তা রয়েছে, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে এবং গোটা লোকালয়ের ড্রোন ভিজুয়াল প্রথমে, তারপর পড়লো হামলা। এবং সেই হামলা আজকের ব্রেকিং নিউজের প্রথম ব্রেকিং নিউজ দেব। কিশোরের অগ্নিবাণের এই ভয়ঙ্কর হামলার ছবি একদিকে, আর কোথায় হামলা হয়েছে? আলী খামেনির বাসভবনে এবং প্রধান কার্যালয়, ভয়ঙ্কর হামলার ছবি। প্রথম ছবি দেখাচ্ছি, আশপাশে দেখুন প্রচুর বাড়ি রয়েছে, প্রচুর দফতর রয়েছে, শেড রয়েছে, ডোম রয়েছে, কোথাও কিচ্ছু হচ্ছে না। কিন্তু যে দফতরের মধ্যে খামেনি এবং তার সঙ্গে সঙ্গে তার পরিবার, তার সঙ্গে সঙ্গে তার নেতৃত্ব, আধিকারিক তারা ছিল, সেটা উড়িয়ে দিল ইসরায়েল। বলা হচ্ছে এই ছবি থেকে কিশোরের অগ্নিবাণের প্রথম ব্রেকিং, আজকের প্রথম ব্রেকিং নিউজ আপনাদের স্ক্রিনে। খামেনির বাসভবনে হামলা চালিয়েছে ইসরায়েল গতকাল রাতে। যে ছবি দেখাচ্ছে, এই ছবির ডেসক্রিপশন দিচ্ছি এবার। এটা কোথায়? এই জায়গাতে ছিল খামেনির বাসভবন এবং কার্যালয়, প্রধান কার্যালয়। যে ছবি দেখাচ্ছে খামেনির বাসভবনে হামলা, ইসরায়েলের হামলার মুহূর্তে ড্রোন শট রিপাবলিক বাংলার হাতে। ওয়ার্ল্ড এক্সক্লুসিভ ছবি রিপাবলিক বাংলার হাতে, সেই ছবি দেখাচ্ছি ফুল স্ক্রিনে। দেখুন ভয়াবহ বিস্ফোরণ, গোটা বিল্ডিংটা গুঁড়িয়ে ধুলোয় মিশে গেল। মৃত্যু হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার পরিবার এবং তার আধিকারিকদের। বলা হচ্ছে সিআইএ থেকে সরাসরি ইনপুট যায় ইসরায়েলের কাছে, সরাসরি ইনপুট দেওয়া হয় খামেনি কোথায় আছে, এবং তারপরে আইডিএফ এর তরফ থেকে এই হামলা চালানো হয়। ড্রোন ভিজুয়াল আপনাদের পর্দায়, এক্সক্লুসিভ, ওয়ার্ল্ড এক্সক্লুসিভ ছবি। এবং তারই সঙ্গে সঙ্গে দ্বিতীয় ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি, খামেনির দপ্তরে হামলা, দপ্তর লক্ষ্য করে বোমা বিস্ফোরণ। বোমা বিস্ফোরণের সময় অফিসে ছিলেন খামেনি, তিনি কাজ করছিলেন অফিসে। খামেনির সঙ্গে ছিল তার পরিবার। ঘটনাস্থলে মৃত্যু হয় খামেনি সহ মেয়ে, জামাই, তাদের নাতি, খামেনির নাতি এবং তার একাধিক উচ্চ আধিকারিকের। অফিসে বসে কাজ করছিলেন, দপ্তরে বসে কাজ করছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সময় হামলা চলে, সেই হামলার ছবি, ড্রোন ভিজুয়াল, হামলার ড্রোন ভিজুয়াল। কিশোরের অগ্নিবাণে ওয়ার্ল্ড এক্সক্লুসিভ, মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ, যুদ্ধ শুরুটা কোথায় সেই ছবি দেখাচ্ছে এই ড্রোন ভিজুয়াল, ওয়ার্ল্ড এক্সক্লুসিভ আপনাদের চোখের সামনে। যেখানে দেখা যাচ্ছে গোটা দফতরটা ধুলোয় মিশে গেল, ভয়াবহ বিস্ফোরণ, ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা। আরো একবার সেই ছবি দেখাবো।
আরো একবার স্পষ্ট করব এই ছবিতে কি দেখা যাচ্ছে। এখানে একটা রাস্তা দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে গাড়ি চলছে, আশপাশে ভর্তি বাড়ি ঘর বিল্ডিং, এখানে দেখুন শেড রয়েছে, নীল রঙের শেড রয়েছে। এই সমস্ত এলাকা, এই জায়গায় ছিল খোমেনির অফিস এবং তার বাড়ি। খোমেনির অফিস এবং বাড়ি মধ্যখানে একটা ক্রস চিহ্ন দেখা যাচ্ছে, একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে টার্গেট, সেটা হচ্ছে এম। ড্রোন থেকে তোলা হচ্ছে ছবি, বোমা মারা হলো অর্থাৎ মিসাইল ছোড়া হলো, ক্ষেপণাস্ত্র হামলা এবং ব্লাস্ট হলো, এক্সপ্লোশন হলো, গোটা এলাকাটায় ধোঁয়া এবং সম্পূর্ণভাবে ধুলোয় মিশে গেল। সেই ছবি দেখাচ্ছি কিশলয় অগ্নিবাণে এই মুহূর্তে, সেই এক্সক্লুসিভ ছবি। এই আলী খামেনি কে, আয়াতুল্লাহ আলী খামেনি কে ছিলেন, একবার দর্শকদের মনে করানোর জন্য। কার মৃত্যু হয়েছে, কেন এই ভয়ঙ্কর যুদ্ধ, কেন এই ভয়ঙ্কর যুদ্ধ চলছে, সেই ছবি। ধুলোয় মিশলো খামেনির সদর দপ্তর, সেই ছবি স্যাটেলাইট ইমেজ। এর আগে দেখালাম ড্রোন ভিজুয়াল, এবার দেখাচ্ছি স্যাটেলাইট ইমেজ। দেখুন আশপাশে পরপর বাড়ি রয়েছে, মধ্যখানটা ধুলোয় মিশে গিয়েছে। আরও একটা ব্রেকিং নিউজ আসছে, কিশলয়ের অগ্নিবাণে আরও একটা ব্রেকিং নিউজ উঠে আসছে। পরপর ব্রেকিং নিউজ, পরপর ব্রেকিং নিউজ থাকছে। মিসাইল হামলায় নিহত ইরানের 7 প্রতিরক্ষা নেতা, ইরানের 7 জন প্রতিরক্ষা নেতার মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে আলী শামখানি, মোহাম্মদ পাকপুরে। এরা প্রত্যেকে এই খোমেনির অত্যন্ত বিশ্বস্ত ছিল। এই নামগুলো যদি একবার দেওয়া যায় প্লাজমা, আমি সেই ছবি সহ নামগুলো একবার দেখাবো। মিসাইল হামলায় মৃত্যু হয়েছে ইরানের 7 প্রতিরক্ষা মাথার। এরা প্রত্যেকে মাথা ছিল প্রতিরক্ষা দফতরে এবং এরা চালাতো ইরানের গোটা মিলিটারি সিস্টেম। 7 জনেরই মৃত্যু হয়েছে। নামগুলো আপনাদের স্ক্রিনে। কিশলয়ের অগ্নিবাণে ওয়ার অ্যালার্ট চলছে, যুদ্ধর অ্যালার্ট চলছে, যুদ্ধ চলছে এই মুহূর্তে। আমি আপনি যখন কথা বলছি যুদ্ধ চলছে। এই 7 জনের মৃত্যুর পর ভয়াবহ যুদ্ধ চলছে। ইরান মরণ কামড় দিয়েছে এবং ইরান মরণ কামড় দেওয়ার পর পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল। আমার সঙ্গে এই মুহূর্তে কিশলয়ের অগ্নিবাণে যারা উপস্থিত রয়েছেন, কর্নেল কুনাল ভট্টাচার্য রয়েছেন, প্রাক্তন সেনাকর্তা, মৈনাক পুততুণ্ড রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন, প্রাক্তন সেনাকর্তা। কর্নেল দীপ্তাংশু, আমরা কোনো এডিটোরিয়াল লাইন নিচ্ছি না, একদম ফ্যাক্ট অফ দ্য ম্যাটার বলছি, খবরটা বলছি। এই খবরটার গুরুত্ব বলুন। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু, 7 জন সেনার মাথার মৃত্যু, এরপরে ইরান বলছে যে আমরা এমন হামলা করব গোটা বিশ্ব দেখেনি। পাল্টা ডোনাল্ড ট্রাম্প বলছে আমরা এমন হামলা করব গোটা বিশ্ব দেখেনি। এটা কি পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছে? বলুন কর্নেল স্যার। কিশলয়, প্রথমে 2-3টে কথা বলে শুরু করি। আপনার শেষটা আমি প্রথম দিয়ে করি। আপাতত নয়, আপাতত পরমাণু অথবা নিউক্লিয়ার অথবা স্ট্র্যাটেজিক ওয়েতে আমরা এগোচ্ছি নয়, একটা থ্রেশহোল্ড পেরোলে তার দিকে যাওয়া যায়। যেটা নিয়ে আপনি দেখালেন সেটা নিয়ে দর্শকদের আরো ইচ্ছুক হতে পারে কিরম ভাবে এটা হলো। এই যে আপনি বারবার এই দৃশ্যটা দেখাচ্ছেন, এটা বহুদিন আজকাল এই ওয়ারফেয়ারটা ইজ মোর অফ আ ডিজিটাল আর্কিটেকচার ওয়ারফেয়ার। এখন আরো 5-6 বছর আগেও আপনি এয়ার ওয়ারফেয়ার, জেট, মিসাইলও বলতে পারেন। আজকের দিনে 2026-এ ওয়ারফেয়ার যেটা আমরা দেখছি, এভরি মিনিট উই আর অবজার্ভিং, এইটা কিন্তু কমপ্লিটলি ডিজিটাল ট্রান্সফর্মড এআই ওয়ারফেয়ার। কর্নেল স্যার একটা মিনিট কর্নেল স্যার, আমি আপনাকে বলতে দিচ্ছি একটা সেকেন্ড। আমরা একটা ছবি দেখাচ্ছি, তেল আবিবের এখনের ভিজুয়াল দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে বেশ কিছু বিল্ডিং ভেঙে গিয়েছে। এই ছবিগুলো একদিকে রাখছি, অন্যদিকে কর্নেল স্যারকে আমি স্ক্রিনে রাখবো এবং কর্নেল স্যার বলছেন, কর্নেল দীপ্তাংশু চৌধুরী বলছেন যেই সময় খোমেনির বাড়িতে হামলা হয় সেই সময়ের ছবিটার কথা তিনি বলছেন। ওই ছবিটাও রাখতে বলবো, বলুন স্যার। এই ক্লড আর এই দুরকম অ্যাপ আছে। ক্লড ইউজ করেছে, যেটা ইউক্রেনে রাশিয়া অনেকদিন ইউজ করছে, ইটস অ্যান এআই ইন্টারফেস। এই যে জানতে পারলো যে ওই সময়টা 30খানা টার্গেট, নিয়ার অ্যাবাউট মোর দেন 100 এয়ারক্রাফট পিন পয়েন্টেড কিরম ভাবে করলো। খামেনি তো ছিল না, খামেনিকে বিগত 10 মাস দেখা যায়নি। এই যে লাস্ট যখন লড়াই হলো ইসরায়েলের সঙ্গে, ইরানের 12 দিনের ফ্যাগ এন্ডে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে কিন্তু খামেনিকে আর কেউ দেখেনি, কারণ খামেনি একদম বাংকারে টানেল আর্কিটেকচারের মধ্যে লুকিয়ে ছিল। যাদের দেখা করাতে নিয়ে যেত খামেনির নিজের লোককে, তাদেরও ব্লাইন্ড ফোল্ড, তাদের চোখ বন্ধ করে নিয়ে যাওয়া হতো। কোথায় উনি আছেন কেউ জানতো না।
কিন্তু এখানে বড় ওনার যারা লোক তারাও যেত চোখ বন্ধ করে ওনার সাথে দেখা করতে, বন্ধ করে, অ্যাবসলিউটলি চোখ বন্ধ করে, এবং এত ডিপে চলে গেছিল তারাও জানতো না, প্রত্যেক 48 ঘন্টা তার এরিয়া চেঞ্জ হতো। এবার জানলো কিরম করে? তো এন্ড অফ দ্য ডে ইট ইজ হিউম্যান ইন্টেলিজেন্স। সিআইএ এবং মোসাদ বহুদিন ধরে ওয়াচ করছিল, এবং মিলিটারি অপারেশনে কিশলয় দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কর্নেল কুনাল আছেন উনি বলবেন, ইজ সারপ্রাইজ। সবাই ভেবেছিল, কারণ সারপ্রাইজ তো ইরান জানতো যে অ্যাটাক হবে, আমরা সবাই জানতাম কবে অ্যাটাক হবে, আমরা জানতাম প্রাইম মিনিস্টার ফিরে আসার 24 ঘন্টার মধ্যে অ্যাটাক হবে, সো এভরিবডি নিউ। তো যদি সবাই জানতো তাহলে ইরানও জানতো, তাহলে এরকম ভাবে তো হতো না। ওরা প্রত্যেকে ভেবেছিল এই অ্যাটাকটা রাত্রির দিকে হবে। এই সকালবেলা একটা গ্যাপ ফর 2 আওয়ার্স একটা মোস্ট ইম্পর্টেন্ট মিটিং এ আয়াতুল্লাহ খামেনি, IRGCর কমান্ডার ইন চিফ, ডিফেন্স মিনিস্টার সবাই এসেছিল ওই মোমেন্টে। ওই মোমেন্টটা শুধু দুটো লোক জানতো, which was linked to one of the Mossad agents, and ওইটা that was the devastating। আর ওই মোমেন্টে যেটা সবাই জানতো রাত্রির অ্যাটাক হবে, ইরানও জানতো সেদিন রাত্রির অ্যাটাক হলো, সেদিন অ্যাটাক হলো দিনের বেলা। যে ব্রেকিং নিউজ আছে স্যার, আমি ফেরত আসছি। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সারপ্রাইজ অ্যাটাক, হঠাৎ অ্যাটাক, ধ্বংস হয়ে গেল, মৃত্যু হলো। এই মুহূর্তের ব্রেকিং নিউজ কিশোর অগ্নিবাণের পরের ওয়ার ব্রেকিং, যুদ্ধের ব্রেকিং খবর উঠে আসছে, ইরানের সর্বোচ্চ নেতার নাম ঘোষণা হতে চলেছে। নাম ঘোষণা করবে জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব। শীর্ষ নেতা হতে পারেন খামেনির পুত্র মোস্তাবা। মোস্তাবার নাম ঘোষণা হতে চলেছে। খামেনির দ্বিতীয় পুত্র মোস্তাবা, তাকে ঘোষণা করা হতে পারে সর্বোচ্চ নেতা হিসেবে। কিন্তু সে আদৌ পারবে এই সময়, এই ভয়ঙ্কর যুদ্ধের সময় দায়িত্ব নিতে? আমি যাব, আমার সঙ্গে মৈনাক পুততুণ্ড রয়েছেন, তারপরে আমি কর্নেল কুনাল ভট্টাচার্যের কাছে যাব। মৈনাক বাবু, আমার প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হিসেবে আপনি বলুন, খামেনির এতদিনের এক্সপিরিয়েন্স, তিনি এতদিন ধরে সুপ্রিম লিডার হয়েছিলেন, তার ছেলেকে বসানো যদি হয় এই যুদ্ধের সময় ডিপ্লোম্যাটিক্যালি অথবা মিলিটারিলি, আদৌ সেই ক্ষমতা তার হবে এই ক্রাইসিস থেকে ইরানকে বের করার? মৈনাক বাবু, দেখুন, মোস্তাবা খামেনাইকে তাকে ক্ষমতায় বসানোর বিষয়টা কিন্তু নতুন কিছু না। মানে তার এই দ্বিতীয় পুত্র তিনি যে পরবর্তীকালে ক্ষমতায় আসবেন সেটা কিন্তু দীর্ঘদিন ধরে একটা নির্ধারিত বিষয় কার্যত ছিল, এবং অনেকদিন ধরে তাকে প্রিপেয়ার করা হচ্ছিল। কারণ খামেনাইয়ের বয়স হয়ে গেছিল 86 বছর, দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন, মাঝে গুজব রটে গেছিল তিনি মারাই গেছেন প্রস্টেট ক্যান্সার ইত্যাদির কারণে। তো এই ব্যাপারটা খানিকটা প্রস্তুত ছিল, কিন্তু এখানে যেটা ব্যাপারটা ইন্টারেস্টিং হবে সেটা হচ্ছে ওখানে কিন্তু আরো দুজন এরকম লিডার রয়েছেন যারা ক্ষমতায় আসতে পারেন বা জনসমর্থন ভোগ করেন। একজন রয়েছেন বিরোধী মারিয়াম রাজাভি, এবং তার সঙ্গে সঙ্গে যিনি ক্রাউন প্রিন্স দেশের বাইরে নির্বাসিত অবস্থায় রয়েছেন অর্থাৎ রেজা পেহলেভি, যার একটা বিপুল জনসমর্থন বর্তমানে কিন্তু ইরানের যুব সমাজ দেশের মধ্যে এবং দেশের বাইরে দেখা যাচ্ছে। কাজে এই মুহূর্তে এই পুত্র তিনি সিংহাসনে কার্যত বসেই যে এক্ষুনি সমস্ত দায়িত্বভার নিজের হাতে নিতে পারবেন এই ক্রিটিক্যাল পরিস্থিতিতে, এটা কিন্তু মনে হচ্ছে না। আবার এটাও দেখুন তার সাথে যে ইসলামিক রেভলিউশনারি গার্ড যারা দেশের ভেতরে ডিফ্যাক্টো পলিটিক্যাল পাওয়ারে কিন্তু পরিণত হয়েছিল, সেই রেভলিউশনারি গার্ডের তরফ থেকে একটা ক্ষমতাটা নিজের হাতে বেশি কেন্দ্রীভূত করার একটা প্রচেষ্টাও কিন্তু দেখা যাচ্ছে। কাজে তিনি কতটা কি করতে পারবেন এই জটিল পরিস্থিতিতে, এটা অনেকটা ডিপেন্ড করবে এই মুহূর্তে যে এল্ডার্স কাউন্সিল রয়েছে অর্থাৎ 20 জন সদস্য, তাদেরকে তিনি কতটা নিয়ন্ত্রণ করতে পারছেন তার উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করবে। বেশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন কর্নেল কুনাল ভট্টাচার্য, প্রাক্তন সেনাকর্তা আমার সঙ্গে রয়েছেন। কর্নেল, যুদ্ধ চলছে, যুদ্ধ বাড়ছে, ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছে, ইরান হুমকি দিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, ইরান একই সঙ্গে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের আরো 7টা দেশের ওপর হামলা করছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নৌসেনা ঘাঁটি তো রয়েছেই, ইরানের সেই সামরিক ক্ষমতা রয়েছে এতগুলো দেশের সঙ্গে যুদ্ধে পেরে ওঠার? দেখো, এটা ঠিক মুসলমান দেশের ওপরে অ্যাটাক করছে, এটা একটু আশ্চর্যজনক। তবে তোমাকে প্রথমেই বলে রাখি যে এই দেশগুলোতে আমেরিকান ডিফেন্স ফোর্সেস ডিপ্লয়েড আছে, প্রায় 6টা-7টা পয়েন্ট জায়গা আছে। কাতারে আছে, ইউএইতে আছে, সৌদি আরবিয়ায় আছে, কুয়েতে আছে,
এই সমস্ত জায়গাতেই অ্যাকচুয়ালি বেসিক্যালি অ্যাটাক হচ্ছে। কিন্তু যুদ্ধের সময় ফায়ারিং একটু অন্য জায়গাতেও হয়ে যেতে পারে। একটা স্কুলে কোথায় বোম পড়েছে, সেখানে প্রায় 30 জন বাচ্চা মারা গেছেন, এবং এই এফেক্টটা যেটা হিউম্যানিটেরিয়ান অ্যান্ড সিভিলিয়ান ইম্প্যাক্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে দেখা যাচ্ছে যে এতে হেলথ সিস্টেমে এফেক্ট করছে। রাশিয়া কন্ডেম করেছে ইউএস ইসরায়েল স্ট্রাইকের এগেনস্টে। ইউনাইটেড নেশনসে তারা পয়েন্ট তুলেছে ইমিডিয়েট সিজফায়ারের জন্যে। এরপরে ইনফ্লেশনারি হচ্ছে। আমরা জানি হরমুজ স্ট্রেট দিয়ে প্রায় 80% ওয়ার্ল্ডের অয়েল যায়, এবং ইন্ডিয়ার ওপরে কি এফেক্ট পড়বে দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের 80% হতে পারে অয়েল বাইরে থেকে আনতে হয়, হয়তো আমরা রাশিয়া থেকে আরও বেশি অয়েল কিনে আনবো, বা রেড সি দিয়ে আমাদের সাপ্লাই সিস্টেম চালু হবে। এই জিনিসগুলো হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা আমাদের নরেন্দ্র মোদী যে একটা বিশাল পাওয়ারফুল ম্যান, সেটা স্পষ্ট হচ্ছে। তিনি আগের দিন ইসরায়েলের সেনেটে লেকচার দিচ্ছেন, সেখানে তারপরে 24 ঘন্টার মধ্যে এই অ্যাটাকটা হয়েছে। যতক্ষণ মোদি ছিলেন ইসরায়েলে ততক্ষণ। স্যার আমি একটু থামাবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ এসেছে, ব্রেকিং নিউজ এসেছে। আমি ব্রেকিং নিউজ নিয়ে কয়েকটা ভিজুয়াল দেখাবো। স্যার আমি আপনার কাছে আবার আসছি এই পয়েন্ট থেকে। প্রথমে একটা ছবি দেখাচ্ছি, ছবিগুলো দেখিয়ে ব্রেকিং নিউজ দেব। প্রথম ভিডিও দেখাচ্ছি, এইগুলো বিশ্লেষণ করব। সিআইএর সদর দফতরে হামলার ছবি দেখাচ্ছি, এগুলো বিশ্লেষণ করব আমাদের যারা গেস্ট রয়েছেন তাদের কাছে গিয়ে। ভিডিও 1, সিআইএ সদর দফতরে হামলা দুবাইতে সিআইএ সদর দফতরে হামলা ছবি প্রথম ভিডিও। আমি সরাসরি যাব, নীলাদ্রি ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন। তিনি দুবাইয়ে আটকে পড়েছেন, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে তিনি বসেছেন। আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য তিনি আটকে পড়েছেন এই মুহূর্তে দুবাইয়ে, বুর্জ খলিফার খুব কাছে রয়েছেন। নীলাদ্রি বাবু, রিপাবলিক বাংলার দর্শকদের বলুন এই মুহূর্তে কি পরিস্থিতি, কি দেখলেন, আক্রমণের সময় কোথায় ছিলেন, বলুন স্যার। দেখো কিশলয়, এরকম দুবাই আমি এর আগে কোনোদিনও দেখিনি। যে দুবাইটা আমি তোমাকে ছবি দেখাচ্ছি, যে আমি ক্যামেরাটাকে একটু সুইচ অফ করেই অন্যদিকে দেখাচ্ছি, যে এটা হলো যে দুবাই লাইফ লাইন যেটা বলে, এই রাস্তাটা এ দেখো, এটাকে বলে শেখ জায়েদ রোড। এই রাস্তাটা হলো যে দুবাই লাইফ লাইন, যেটা শারজাহ, আবুধাবি সব কিছু সঙ্গে কানেক্ট করে। আজকের দিনে এই রাস্তাটাতে শ গাড়ি মানে হু হু করে চলে যায়, কিন্তু আজকের দিনে এই রাস্তাটা ফাঁকা। লোকেরা কেউ বেরোয়নি বাড়ির থেকে, ইমার্জেন্সি বা খুব কাজের দরকার না থাকলে কেউ বেরোচ্ছে না। আর রাস্তাগুলো না এখানে একদম মানে লোকেরা, কারণ ইউএই থেকে অ্যাডভাইসারি দিয়েছে যে কেউ বাড়ির থেকে কোনো কাজ না থাকলে আপনারা বেরোবেন না। আমি যেখানে রয়েছি এই জায়গাটা ঠিক এর পেছনে, এই যে বিল্ডিংটা দেখছো তুমি, এই যে বড় বিল্ডিংটা দেখছো, এর ঠিক পেছনেই বুর্জ খলিফা। not even 1 কিলোমিটার। স্যার আমি রিকোয়েস্ট করব আপনি ফ্রেমে থাকুন এবং পয়েন্ট আউট করে যদি দেখান, আমরা বুঝতে নাও পারতে পারি কোনটা সঠিক। আপনি আঙুল দিয়ে যদি দেখিয়ে বলেন কোন বিল্ডিং গুলোর কথা বলছেন। স্যার আপনি একদম স্পট থেকে বলছেন এবং এই অভিজ্ঞতা শেয়ার করছেন, গোটা বাংলা দেখছে। নীলাদ্রি বাবু আপনার দিকে ক্যামেরা পয়েন্ট, যদি ক্যামেরাটা সোয়াইপ করে বলেন। দেখো এই পেছনে যে আমার যে বিল্ডিংটা দেখছো, লাস্ট বিল্ডিং যেটা দেখছো, এর ঠিক পেছনেই হলো গিয়ে বুর্জ খলিফা। ঠিক এর পেছনেই বুর্জ খলিফা বিজনেস বে যেটা বলে, যেটাকে গতকালকে পুরো খালি করে দেওয়া হয়েছিল, কাউকে ঢুকতে দেওয়া হয়নি, যারা ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। আর আজকে এই রাস্তাগুলো যেটা দেখছো, এটা দেখছো শেখ জায়েদ রোড। এই যে পেছনে এটা হলো গিয়ে শেখ জায়েদ রোড, এটা হলো বেসিক্যালি দুবাই লাইফ লাইন রোড বলে, কারণ এই রাস্তাটা আবুধাবি, শারজাহ সবকিছুকে কানেক্ট করে। আর এই রাস্তা দিয়ে 500,000 গাড়ি মানে জ্যাম থাকে, এখানে দাঁড়ানো যায় না। আজকে তুমি দেখো পিকচার গুলো পুরো ফাঁকা, দুটো একটা গাড়ি যাচ্ছে। কারণ ইউএই সরকার থেকে সবাইকে বলা হয়েছে যে আপনারা বাড়ির থেকে দরকার না থাকলে বেরোবেন না। আরেকটা জিনিস কিশোর আমি বলে দেই, এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে অনেকগুলো বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে, এক্সপ্লোশনের আওয়াজ পাওয়া গেছে। আমরা তখন হোটেল রুমে ছিলাম বলে বুঝতে পারিনি, কিন্তু আওয়াজটা আমরাও পেয়েছি। এখন তোমাদের চ্যানেলে, আমার রিপাবলিক মেইন চ্যানেলে দেখেছি যে ওখানে বলেছে এক্সপ্লোশনস ইন দুবাই।
এখনো কিছু খবর পাওয়া যায়নি, কিন্তু এক্সপ্লোশনের আওয়াজটা আমরাও শুনেছি। স্যার, আর স্যার। এই যে বিল্ডিংটা দেখছো, হ্যাঁ, হ্যাঁ, এই যে হলুদ বিল্ডিং দেখছো, ঠিক এর পেছনে কিন্তু বুর্জ খলিফা। 1 কিলোমিটার নয়, দুবাই মল আর বুর্জ খলিফা সব কিন্তু খালি। দুবাই শহর যেটা খুব ভাইব্রেন্ট, বাসলিং, লোকেরা সব সময় বলে 24 ঘন্টা লোকেরা চলছে, আজকে কিন্তু কেউ নেই। এই যদি রাস্তাটা আমি দেখাই, আমার পেছনের রাস্তাটা একদম ফাঁকা, দেখো কিচ্ছু নেই, কেউ নেই, শুনশান পড়ে রয়েছে। এই শহর জীবনে কোনদিন যুদ্ধ দেখেনি বলে প্রথমবার দেখার জন্য এরা নীলাদ্রি বাবু, আমি 1 সেকেন্ডের জন্য থামাবো আপনাকে, 1 সেকেন্ডের জন্য। আপনি দুবাইতে দাঁড়িয়ে রয়েছেন নীলাদ্রি বাবু, দুবাইতে অ্যাটাক হয়েছে, দুবাই এয়ারপোর্টে অ্যাটাক হয়েছে, বুর্জ খলিফার সামনে অ্যাটাক হয়েছে, আপনি বলছেন এরকম পরিস্থিতি। আমি পিছন দিয়ে একটা পুলিশের গাড়ি যেতে দেখলাম এক্ষুনি, আপনার পিছনের রাস্তা দিয়ে পুলিশের গাড়ি চলছে, এমনি সাধারণ গাড়ি, আবার একটা পুলিশের গাড়ি সম্ভবত, আমি পর দেখছি। হ্যাঁ, আপনি বলুন যে প্রশাসন কি করছে। হ্যাঁ, না, দেখো দুবাইয়ের প্রশাসন খুব সক্রিয়। গতকালকে রাত্রে যখন দুবাই এয়ারপোর্টে অ্যাটাকটা হয়, আমরা তখন এই হোটেল রুমে, এই উঁচু হোটেল, 60 ফ্লোরের হোটেল, এই হোটেল কিন্তু সঙ্গে সঙ্গে সবাই ফোনে অ্যালার্ট আসে। আমরা নিচে নেমে আসি, 1 ঘন্টা দাঁড়াই, তারপরে অল ক্লিয়ার সিগন্যাল পাওয়ার পরে আমরা ওপরে যেতে দেয়। দুবাই প্রশাসন খুবই আছে। এর সঙ্গে আমার বলাও দরকার, ইন্ডিয়ান এমবেসি খুব এক্সট্রা অর্ডিনারি কাজ করছে। আমরা যতজন ভারতীয় নাগরিক বাইরে থেকে এসেছি, টুরিস্ট, একটা নাম্বার দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপের নাম্বার, ওখানে রেজিস্টার করতে হয়েছে। আর টাইম টু টাইম ইনফরমেশন কনসুলেট জেনারেল অফ দুবাই, ইন্ডিয়ান এমবেসি থেকে আমাদেরকে খবর দিচ্ছে কখন এয়ার স্পেস খুলবে, কখন আমরা বাড়ি ফেরত যেতে পারবো। আমরা কাজে এসে 2 দিনের জন্য আটকে পড়েছিলাম, কিন্তু হ্যাঁ, ট্রাফিকের মধ্যে অ্যাম্বুলেন্স আর পুলিশের গাড়িটাই বেশি চলছে, কিন্তু কোথায় কি হচ্ছে জানি না, এরিয়াগুলোকে কর্ডন অফ করে দেওয়া হচ্ছে। নীলাদ্রি বাবু, আপনি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলছেন, কোন দিক থেকে এসেছিল শব্দটা যদি একটু পয়েন্ট আউট করে দেখান। আপনি হাঁটতেও পারেন, আপনি যদি পয়েন্ট আউট করে দেখান কোন দিক থেকে বিস্ফোরণের শব্দ, কোন দিকে অ্যাটাক হয়েছিল। বিশ্বলয় যদি আমি বলি, আমি আমার সামনের দিকে দেখো, যদি তোমরা, আমি দেখাচ্ছি, সামনের দিকে দেখো, হ্যাঁ, এই সামনে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, একটা বড় বিল্ডিং, হ্যাঁ, ঠিক এর থেকে কিন্তু 33 কিলোমিটার আগে কিন্তু ইরান। এখান থেকে ইরানের ডিস্টেন্স ইজ অনলি 33 কিলোমিটার, কারণ এরপরই সমুদ্র, এরপরে স্টেট অফ হরমুজটা। তো সেই জন্যই ডিফারেন্স কিন্তু ইরান আর দুবাইয়ের মধ্যে বেশি কিছু নেই, খুবই কম। কিন্তু আর দুবাই লোকেদের জন্য এটা প্রথমবার এরকম ভাবে অ্যাটাক হয়েছে, কেউ ভাবতে পারেনি যে এরকম ভাবে একটা অ্যাটাক হতে পারে। তো আর এদিকে হলো, এর পেছনেই হলো গিয়ে বুর্জ খলিফা, এই বড় বিল্ডিংটা ঠিক পেছনেই বুর্জ খলিফা, তো খুবই কাছে। বিস্ফোরণের আওয়াজটা পেয়েছি, তখন আমরা হোটেল রুমে ছিলাম, খুব জোরে 3টে বিস্ফোরণের আওয়াজ পেয়েছি, ডিরেকশনটা ঠিক বোঝা যায়নি, কিন্তু হ্যাঁ দেখেছি পাখিরা উড়ে গেল তখন। তো এই জায়গাটা রয়েছে। নীলাদ্রি বাবু, আমি প্রত্যেকের কাছে যাওয়ার আগে অন্য কোনো যদি গেস্ট আপনাকে প্রশ্ন করতে চান হাত তুলতে পারেন, আমি সেই কথাও বলতে দেবো। স্যার, আপনি স্পটে রয়েছেন, বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আক্রমণের সময় ছিলেন, আপনি যদি সেই ফিলিংসটা বলেন, মানে এটা তো ভয়ঙ্কর একটা অনুভূতি হবে যে বিস্ফোরণ ঘটছে, আমি সেই জায়গায় রয়েছি খানিকটা দূরে, মানে এই অনুভূতিটা তো ভয়ঙ্কর। হ্যাঁ, এটা তো অনুভূতিটা ভয়ঙ্করই অবশ্যই কিশোরয়। আরেকটা জিনিস বলে দেই, আজকে সকালে মানে দুবাই তো 1.5 ঘন্টা পেছনে, ভারতে মানে পেছনে, তো সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের রুম থেকে কিন্তু অনেক দূরে দুবাই এয়ারপোর্টের ওখানে খুব স্মোক দেখা যায়, খুব ধোঁয়া দেখা যায়, কালো কালো ধোঁয়া ছিল, কিন্তু এখনো সেটা নেই। তখন পরে লোকাল চ্যানেলস থেকে জানতে পারলাম এটা ছিল অ্যাটাক অন দ্য দুবাই এয়ারপোর্ট, যেটা গতকালকে রাত্রে হয়েছিল, যার জন্য সাইরেন দিয়ে আমাদেরকে ওপর থেকে নামিয়ে এনে রাস্তাতে রাখা হয়েছিল। অভিজ্ঞতাটা খুবই, দেখো ভালো লাগছে না, দেশে ফিরে আসতে ইচ্ছে করছে। মেরা ভারত মহান, মেরা ভারত মহান। এবং আপনি বলছেন এমবাসি সম্পূর্ণ সাহায্য করছে। স্যার, আমি একটা প্রশ্ন করব বাকিদের কাছে যাওয়ার আগে, যে আপনি বলেছেন আমাদের একটু আগে, খানিকক্ষণ আগেও বিস্ফোরণের শব্দ হয়েছে, খানিকক্ষণ আগেও হয়েছে, হ্যাঁ, যদি বলেন সেটা। এটা ঠিক ধরো 45 মিনিট আগে হবে, খুব জোর প্রথমে একটা হলো, তারপর আমরা তো ভাবলাম কি হচ্ছে, আওয়াজ কি হচ্ছে, তারপর আরো দেখলাম, তারপর পরপর 2টো হলো, তো 3টে আওয়াজ হয়েছে। কিন্তু হ্যাঁ, কোনো অ্যালার্ট আসেনি, কারণ এখান থেকে বলা আছে অ্যালার্ট আসলে পরে আপনারা নামবেন,
নাহলে আপনারা যে যার রুমে আছেন রুমেই থাকবেন, রুম থেকে বেরোবেন না। অযথা কোনো কাজের জন্য বা না থাকলে আপনি বেরোবেন না। নীলাদ্রি বাবু, আপনি তিনটে আওয়াজ পেয়েছি। তিনটে শব্দ, আপনি একটু সঙ্গে থাকুন নীলাদ্রি বাবু, আমি আবার আসবো, আমি বাকিদের কাছে যাব। এই মুহূর্তে দুটো ব্রেকিং নিউজ আসছে, নীলাদ্রি বাবু দুবাই থেকে রয়েছেন, একটু সঙ্গে থাকবেন, একদম যুদ্ধ পরিস্থিতি সেখানে। ব্রেকিং নিউজ, প্রথম ব্রেকিং নিউজ, কিশলয় অগ্নিবাণে এই মুহূর্তে যেদিকে যাচ্ছি আমরা, যে খবর উঠে আসছে, নতুন করে খবর উঠে আসছে, একদিকে নীলাদ্রি বাবু রিপোর্টিং করছেন এবং একদিকে সেই ছবি দেখাচ্ছি একের পর এক বিল্ডিংয়ে কিভাবে আক্রমণ হয়েছে। অন্যদিকে আরব আমিরশাহীকে টার্গেট করে ইরানের মিসাইল, 200টি ড্রোন ও 137টি মিসাইল আঘাত হানে দাবি আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রী। 14টি ইরানি ড্রোন পাওয়া গিয়েছে, যে ড্রোনগুলিকে ধ্বংস করা হয়েছে। অত্যন্ত বড় খবর, সংযুক্ত আরব আমিরশাহী ইউএই সেটিকে টার্গেট করেছে ইরানের মিসাইল। অন্যদিকে পরের ব্রেকিং নিউজ, মার্কিন সেনার ওপর হাইপারসনিক মিসাইল হামলা, ফাতাহ 2 মিসাইল হামলা ইরানের। পরের ব্রেকিং নিউজে যাব, কিশোরের অগ্নিবাণের পরের ব্রেকিং নিউজ, মার্কিন সেনার ওপর হাইপারসনিক মিসাইল হামলা ইরানের। ফাতাহ 2 মিসাইল হামলা ইরানের, মার্কিন সেনাদের টার্গেট করছে ইরানের মিসাইল। আমি যাব কর্নেল দীপ্তাংশু চৌধুরী, তারপরেই যাব কর্নেল কুনাল ভট্টাচার্য। কর্নেল দীপ্তাংশু চৌধুরী, ফাতাহ 2 মিসাইল দিয়ে হামলা চালানো হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে হাইপারসনিক মিসাইল বলা হচ্ছে এগুলোকে। আমি সরাসরি দেখাচ্ছিলাম, নীলাদ্রি বাবু আমাদের বলছিলেন যে দুবাইয়ের মতো জায়গা, মানুষ ভাবতেও পারে না, সেখানে পরপর বিস্ফোরণ হচ্ছে। উনি ঘুরে দেখাচ্ছিলেন পুরোটা। আপনি ভয়ঙ্কর পরিস্থিতিটা বুঝতে পারছেন স্যার, এটা কোন দিকে এগোচ্ছে? কিশোর, প্রথমে বলি, যেখানে নীলাদ্রি বাবু দাঁড়িয়ে আছে, একটু আগে যেখানে একটা ব্লাস্ট দেখলে, ওটা কোথাও না, ওটা জেবেল আলী পোর্ট, জেবেল আলী বন্দর। কেন, আপনি যেটা প্রশ্ন জিজ্ঞেস করলেন কর্নেল কুনালকে, কেন এই গালফ নেশন গুলো, যেটা ওদের বন্ধু ওআইসি প্রত্যেকে মেম্বার, কেন এই জায়গায় করছে? এবং একটু আগে যেটা আপনি দেখালেন, ইউএই ওখানকার ডিফেন্স মিনিস্ট্রি জানিয়েছে কটা ড্রোন এবং কটা মিসাইল ইরানের থেকে এসছে। এগুলো কেন আসছে? এক, ইউএসএ বেস আছে, শুধু সেই নয়, সেটা যদি হয় তাহলে দুবাই এয়ারপোর্টে কেন অ্যাটাক হচ্ছে, পোর্ট গুলো কেন অ্যাটাক হচ্ছে? আপনি যদি আরো দেখান তাহলে বাহরাইনের পোর্টে অ্যাটাক হয়েছে, ইউএই পোর্টে অ্যাটাক হয়েছে, এই বিভিন্ন পোর্ট গুলো, বন্দর গুলো কেন অ্যাটাক হচ্ছে? এই জন্য হচ্ছে, ইরান একটা মেসেজ দিচ্ছে, ইরান মেসেজ দিচ্ছে কাকে? এই গালফ নেশন গুলোকে, যে টু বিল্ড আপ প্রেসার অন ইসরায়েল এন্ড মার্কিন যুক্তরাষ্ট্র সিজ ফায়ার করে। এক, দ্বিতীয়ত, যদি তোমরা আমাকে, अगर तुम मेरे को लेके डूबेंगे, सनम, যেটা উর্দুতে করে, मैं सबको लेके डूबूंगा। তাই ফাতেহ সুপার, ইরানের কাছে কি আছে? হাইপারসনিক মিসাইল, 3000 ব্যালিস্টিক মিসাইল, তো ওরা ইউজ করবে। আর কিন্তু এখানে কিন্তু আছে, ওরা জানে যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন একসাথে ইউজ করবে তাদেরও মৃত্যু অবধারিত। তো যদি আমার মৃত্যু হয়, আমি তো সবাইকে নিয়ে ডুববো। পাশে মেডিটেরিয়ান, সামনে ইন্ডিয়ান ওশান, হরমুজ, সবাইকে নিয়ে ডুববো। মানে ওরা নিজেদের মরণ কামড় দিচ্ছে আপনি বলছেন। আমি একবার কর্নেল কুনাল ভট্টাচার্যের কাছে যাব। কর্নেল কুনাল ভট্টাচার্য, কর্নেল দীপ্তাংশু বলছেন এটা প্রকার মরণ কামড়, মানে যা আছে সেটা ব্যবহার করে দিই যেখানে পারি। মানে এটা কি দিক শূন্য হয়ে গেল? আমি তো বুঝতে পারছি না স্যার, কি চাইছে ইরান এই মুহূর্তে? মানে এটা তো যুদ্ধ পরিস্থিতির চোখ এগিয়ে যাচ্ছে। ইরান বলছে আমরা এমন হামলা করব কেউ কোনোদিন দেখেনি, আমেরিকাও তাই বলছে। নীলাদ্রি ভট্টাচার্য রাস্তা থেকে দেখাচ্ছিলেন দুবাইতে পরপর বিস্ফোরণ হচ্ছে স্যার। আমার যা মনে হচ্ছে যে এটা কিন্তু ইরানের অ্যাটাক কোনো দুবাইয়ের ওপর নয়, ইউএইতে যে আমেরিকান সেন্টার রয়েছে তার ওপর অ্যাটাক। কিন্তু মিসাইলের রাস্তার জন্যে এখন আমরা জানি যে দুবাইয়ের এয়ার স্পেস বন্ধ করে দেওয়া হয়েছে এবং সারা পৃথিবীতে যে একটা হাব ছিল আবুধাবি এবং দুবাই, সেই জায়গাটাতে এয়ার ট্রাফিক একদম বন্ধ হয়ে গেছে এবং একটা ক্যাওস তৈরি হয়েছে। কিন্তু আই এম ওয়ারিড অ্যাবাউট যে বাংলার যে ইলেকশন, তার উপরে কি এই যুদ্ধের কোনো এফেক্ট আছে? এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত লোক এখন সেই জিনিসটাই দেখছে। আমরা জানি যে ভারতের এই যুদ্ধে জড়িয়ে পড়ার চান্সেস কিছু নেই, কিন্তু পেট্রোলের দাম এখন $100 থেকে $120 ব্যারেলের প্রতি যদি বেড়ে যায়, তাহলে আমাদের অয়েল প্রাইস হয়তো $120
টাকা থেকে 150 টাকা পার লিটার হয়ে যাবে, তার ফলে ক্যাসকেডিং এফেক্টে জিনিসপত্রের দাম বাড়বে এবং সেটা একটা পলিটিক্যাল ভোটের সময় একখানা ডিসকাশন পয়েন্ট Destabilization, ঠিক। এবং তার সেটাতে দুজনেই সেন্টার এবং স্টেট দুজনেই ইনভলভ হয়ে যাবে। ঠিক। এটা একটা ইউনিক পজিশন রয়েছে Sir- এবং উই আর মোর কনসার্ন অ্যাবাউট এই ঠিক জন্যই। স্যার, আমি একটা ব্রেকিং নিউজ দেব। আপনি কনসার্নের কথা বলছিলেন, তেলের দামের কথা বাড়ার কথা বলছিলেন, এই সমস্ত কিছু রয়েছে। আমি মৈনাক প্রত্যতুণ্ডর কাছেও যাব, নীলাদ্রি বাবুর কাছেও আবার যাব। ব্রেকিং নিউজ উঠে আসছে, সিআইএ দপ্তরে হামলা চালিয়ে দিয়েছে ইরান। সিআইএ দপ্তরে, দুবাইয়ে সিআইএ সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরান। দুবাইয়ে সিআইএ দপ্তরে ইরানের মিসাইল হামলা, ইরানের মিসাইল হামলা দুবাইয়ে সিআইএ দপ্তরে। এবং সিআইএ দপ্তরে হামলা চালানো মানেই মার্কিন যুক্তরাষ্ট্র রাগে ফুঁসছে, যে কোনো সময় পাল্টা হামলা চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই বলে দিয়েছেন এমন হামলা করব যা গোটা বিশ্ব কখনো দেখেনি। মার্কিন সেনার ওপর একদিকে হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে ইরান, অন্যদিকে সিআইএ হেডকোয়ার্টার দুবাইয়ে, সেখানেও। আমি আগে একবার নীলাদ্রি বাবুর কাছে যাবো, কারণ দুবাইয়ে সিআইএ সদর দপ্তরে হামলা হয়েছে। আমি একবার নীলাদ্রি বাবুর কাছে যাব। নীলাদ্রি বাবুকে এলইডিতেও আমি চাইবো। আমি প্রশ্ন করছি নীলাদ্রি বাবু, আপনি সরাসরি রয়েছেন দুবাই থেকে, সেখানের এয়ারপোর্টে হামলা হয়েছে, সিআইএ দপ্তরে হামলা হয়েছে এবং মার্কিন সেনা ঘাঁটিতে হামলা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এরপর তো মার্কিন যুক্তরাষ্ট্র ভয়ঙ্কর যুদ্ধ শুরু করতে চলেছে। আপনাদের তো মানে আটকে পড়ে থাকার চিন্তা ছাড়াও যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে, মানে আপনাদের তো জীবন সংশয় স্যার। নিশ্চয়ই 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 কিফেলা, এটা নিয়ে কোনো দোরাই নেই যে কোনো সময় দুবাইতে অ্যাটাক হতে পারে। আরেকটা জিনিস আমি তোমাকে একটা পয়েন্ট আউট করতে চাই কিশলা, যেটা আমি প্রথমবার ভুলে গেছিলাম। তুমি যদি ঠিক আমার পেছনে দেখো, এটা দেখো, এখানে এটা মেট্রো, হ্যাঁ মেট্রো, হ্যাঁ। তো এই মেট্রোতে দুবাইতে নর্মালি ধরে নাও যে এভরি 30 to 45 সেকেন্ডের মধ্যে একটা মেট্রো যায়, কিন্তু আজকের দিনে যে দেখছি মেট্রো কিন্তু খুব কম চলছে, চলছেই না প্রায়। মানে তার মানে বোঝা যাচ্ছে যে সরকার, দুবাইয়ের সরকার, ওরা নিজেরাও খুব টেনসড হয়ে ওরা প্রিকশনারি মেজার্স নিচ্ছে। কারণ দেখো, আমি যেটা বললাম, আমার পেছনে যে বিল্ডিংটা রয়েছে, এই যে লাস্ট বিল্ডিং যেটা দেখতে পারবে, তার থেকে স্ট্রেট অফ হরমুজ আর তোমার ইরান ইজ অনলি 33 কিলোমিটার, 33 কিলোমিটার দূরে কিন্তু ইরান এখান থেকে, বেশি দূরে নয়। আর ইরান যেগুলো মিসাইল ফায়ার করছে, সেই মিসাইল গুলো ইন্টারসেপ্ট করতে গিয়ে এসে দুবাইতে পড়ছে। এবার কালকে রাতেও দেখেছি, আজকে রাতে কি হবে জানি না, কারণ আজকে তো আরো এসকেলেট হয়ে গেল। তো রীতিমতো টেনশনের জায়গা রয়েছে। এবার দেখা যাক ভারতীয় সরকার কি করে। নীলাদ্রি বাবু, নীলাদ্রি স্যার, আমার অফিস থেকে আমার বাড়ি পর্যন্ত ডিস্টেন্স 25 কিলোমিটার, মানে 33 কিলোমিটার হচ্ছে নগণ্য। মানে যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর হামলা হতে পারে। মানে কোনো যদি মিসাইলগুলো ইন্টারসেপ্ট না করা যায়, যদি দুবাইয়ের এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইলগুলো ইন্টারসেপ্ট না করতে পারে, তাহলে আপনার পিছনে থাকা এই সমস্ত বিল্ডিংগুলো, গাড়িগুলো যে কোনো সময় গুড়িয়ে যেতে পারে, এই মেট্রো লাইনটা গুড়িয়ে যেতে পারে স্যার। আর ভয়টা হচ্ছে 100টা মিসাইল ছুড়লে 99টা ইন্টারসেপ্ট যদি করেও বটে, একটাও যদি পড়ে তাহলেও তো ক্ষয়ক্ষতি। দেখো এক্স্যাক্টলি কিশোর, 100টা মিসাইল নিয়ে টেনশন ওই একটা মিসাইল যেটা হিট করবে টেনশন, আর সেটা কোনটা সেটা কেউ বলতে পারছে না। কারণ একটা জিনিস দেখো, মুশকিলটা কি হচ্ছে, তো দুবাই মানে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস আজ অব্দি কোনোদিন যুদ্ধ ফেস করেনি, এটা প্রথমবার ওরা ফেস করছে। তো ওদের জন্য একটা নতুন অভিজ্ঞতা, আর এটাকে কিভাবে ওরা কোপ আপ করবে সেটা একটা বিশাল বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমাদের মতন ভারতীয় নাগরিক আজকে বলছিল যে টোটাল যারা এখানে থাকে আর যারা স্ট্যান্ডার্ড হয়েছে মোটামুটি 80 লাখ ভারতীয় আজকে এখানে আটকে রয়েছে। এটা কি হবে, সবাই আতঙ্কে রয়েছে যে কি হবে। দেখো যুদ্ধ 33 কিলোমিটার দূরে, মানে গড়িয়াহাট থেকে সোনারপুরের দূর নেই। ঠিক ঠিক, আপনি সেখানে দাঁড়িয়ে রয়েছেন স্যার। আপনি নিজের খেয়াল রাখুন নীলাদ্রি বাবু, আপনি বাংলার দর্শকদের দেখানোর জন্য, এই ছবিগুলো তুলে ধরার জন্য আপনি নেমে এসেছেন হোটেল থেকে, নিরাপত্তা থেকে নেমে এসে আপনি খোলা জায়গায় দাঁড়িয়ে এগুলো দেখাচ্ছেন। আপনি বলছেন একটু আগে বিস্ফোরণ হয়েছে, আবার হতে পারে, তাও আপনি সেই ছবিগুলো দেখাচ্ছেন। আমি রিকোয়েস্ট করব আপনি নিজের খেয়াল রাখুন। আমি আবার আপনার কাছে আসবো স্যার, আমি আরও একবার আসবো, তবে তার আগে আমার কাছে ব্রেকিং নিউজ আসছে, সাইবার হামলার খবর আসছে। সাইবার হামলা, নীলাদ্রি বাবু দুবাই থেকে রয়েছেন আমাদের সঙ্গে।
সাইবার হামলার খবর উঠে আসছে। আমি ব্রেকিং নিউজ দেব, কিশোরের অগ্নিবাণে যাব প্রত্যেকের কাছে আরো একবার। ইসরায়েলের স্বাস্থ্য ব্যবস্থায় সাইবার হামলা, রোগীদের তথ্য প্রকাশ করে দিল হ্যাকাররা। সাইবার হামলার দায় স্বীকার করেছে হানজাল হাক। ইসরায়েলের স্বাস্থ্য ব্যবস্থা সাইবার হামলা চলেছে। ইরান ব্যাকড যারা হ্যাকার তারা এই কাজ করেছে বলে মনে করা হচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতি, সাইবার হামলা চলছে এবার, যুদ্ধ থেকে সাইবার হামলা। মৈনাক পুততুণ্ড, আমার প্রশ্ন হচ্ছে মৈনাক বাবু, আমরা গ্রাউন্ড রিপোর্ট দেখাচ্ছি, মানে নীলাদ্রি বাবু যেভাবে দেখাচ্ছেন সেটা গ্রাউন্ড রিপোর্ট বলা যায়। যেখানে বিস্ফোরণ হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে দেখাচ্ছেন, 31 কিলোমিটার দূরত্ব থেকে দাঁড়িয়ে বলছেন। এবং আমি আপনার কাছে আসার আগে আরো একটা ব্রেকিং নিউজ আসছে। বেইত শেমেশ শহরে মিসাইল হামলা চালালো ইরান। ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর, হিস্টোরিক্যাল শহর বেইত শেমেশ, সেখানে মিসাইল হামলা চালালো ইরান। ব্রেকিং নিউজ, ইরান থামছে না, ইরান নিজের মরণ কামড় দিয়েছে। মৈনাক পুততুণ্ড, মৈনাক বাবু, এরপর কি? সাইবার হামলা চলছে, মিসাইল হামলা চলছে, ড্রোন হামলা চলছে, কূটনৈতিক তো আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। না, কূটনৈতিক রাস্তা যেটা ছিল, মানে ওমান যেটা বলছিল রিজিওনাল মিডিয়েটার হিসাবে, সেই রাস্তাটা তো আমেরিকা নিজেই বন্ধ করে ফেললো। এখন আমেরিকা আর ইসরায়েল মিলে যে এই ঠিক সময়টায় যখন কিনা ওমান ক্লেম করছিল যে ইরান রাজি হচ্ছে তাদের নিউক্লিয়ার প্রোগ্রামটা বন্ধ করে দেওয়ার জন্য, তখন তারা হামলাটা করলো। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে জুন মাসে হামলাতে বলা হয়েছিল যে টোটাল নিউক্লিয়ার ক্যাপাবিলিটি ধ্বংস করে দেওয়া হয়েছে ইরানের, তাহলে কি সেটা হয়নি? তাহলে কি সেটা মিথ্যে কথা ছিল? তাহলে এখন কি চলছে? তবে এখানে একটা কথা আমি বলতে চাইবো যে 30 বা 33 কিলোমিটারের ডিস্টেন্সটা থাকতে পারে, গালফের বিভিন্ন দেশ থেকে তো ইরান অত্যন্ত কাছে, এবং এই মিসাইল অ্যাটাকের ঘটনাটা বারবার করে ঘটবেও এখন আগামী কিছুদিন, কারণ ইরানের কাছেও অন্য কোনো রাস্তা নেই। ইরান তো কোনো ল্যান্ড অ্যাটাক করতে পারছে না, তার হাতে ওই ব্যালিস্টিক নন নিউক্লিয়ার মিসাইলগুলোই রয়েছে। এটা খেয়াল রাখতে হবে যে 12ই জুন 2025-এ যে হামলাটা হয়েছিল সেখানে কিন্তু ইরানও 550-র বেশি নিজের মিসাইল অলরেডি সেখানে হারিয়েছে। কাজে ইরানের কাছে পুঁজি কিন্তু কমে এসছে। তারা চাইবে যত দ্রুত সম্ভব বেশি ব্যালিস্টিক মিসাইলের হামলা করে একটা শক এফেক্ট তৈরি করতে, যাতে কি হয়, যাতে বর্তমান যে রিজিমটা এত চ্যালেঞ্জের মুখে আছে সেটা একটা আমেরিকান গ্রাউন্ড ইনভেশনের সামনে না পড়ে, আমেরিকার সৈন্যরা যাতে মাটিতে নেমে এই রিজিমকে পরাজিত করতে না পারে, এই জিনিসটা কিন্তু তারা এখন চাইবে। কাজেই এই মিসাইল হামলার বিষয়টা আপাতত চলবে। বেশ, মিসাইল হামলা চলবে এমনটা বলছেন। আমার কাছে আরো ব্রেকিং নিউজ আসছে, মিসাইল হামলা রিলেটেড ব্রেকিং নিউজ আসছে। কিশোরের অগ্নিবাণের ওয়ার ব্রেকিং, যুদ্ধ ব্রেকিং। পরের খবর নজর রাখবো, কাতারে পরপর বিস্ফোরণ, কাতারে পরপর বিস্ফোরণের খবর উঠে আসছে। বিস্ফোরণ হয়েছে দোহাতে, দুবাইতে, আবুধাবিতে। কাতারে পরপর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে, দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ। দুবাই, দোহা, আবুধাবির আকাশসীমা বন্ধ করে দেওয়া হলো। ভয়ঙ্কর শব্দ, সাইরেনের শব্দ, বিস্ফোরণের শব্দ। দোহায় হামলা হচ্ছে এবং ব্রেকিং নিউজ আসছে, কাতারে পরপর বিস্ফোরণ হচ্ছে, দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ। দুবাই, দোহা, আবুধাবির আকাশসীমা বন্ধ। নীলাদ্রি বাবু, দুবাই, দোহা, আবুধাবি এই সমস্ত দেশগুলো আকাশসীমা বন্ধ হয়ে গিয়েছে। আপনাদের ফেরানোর ব্যবস্থার জন্য ইন্ডিয়ান এম্বাসির সঙ্গে আপনারা কথা বলছেন, কিন্তু আকাশসীমা বন্ধ থাকলে কিভাবে ফেরানোর ব্যবস্থা হচ্ছে সেই বিষয়ে যদি বলেন। দেখো, আকাশ সীমা গতকালকে সকাল থেকে বন্ধ হয়েছে। আমরা চেষ্টা করেছিলাম রাতের ফ্লাইটে ফেরত আসার, সেটাও ক্যান্সেল হয়ে গেছে। প্রথম অ্যাডভাইসারি ছিল যে আজকে দুপুর 3টে অব্দি ক্যান্সেল থাকবে সব ফ্লাইট, তো সেটাকে এখন বাড়িয়ে ইনডেফিনিট করে দেওয়া হয়েছে, সময়সীমা জানিয়ে দেওয়া যাবে না। তো এখন এইটা যেহেতু এটা ইনডেফিনিট হয়ে গেছে, কি করে দেশে ফিরে আসবো বা কলকাতায় ফিরে আসবো সেটা একটা বিশাল বড় কোয়েশ্চেন মার্ক হয়ে গেছে। কিন্তু আমি আশা করছি ইন্ডিয়ান এমবাসি ডেফিনেটলি যেভাবে আমাদের সঙ্গে সম্পর্ক রেখেছে, টাচ রেখেছে, কিছু না কিছু উপায় হবে। কিছুদিন একটু আগেই কিশোরের তুমি যখন অন্য কথা বলছিলে, তখন 3টে ইমার্জেন্সির গাড়ি এখান থেকে বেরিয়ে গেল সাইরেন বাজাতে। তো দুবাইতেও এইভাবে একটা স্টেট অফ অ্যালার্ট তো রয়েছে, স্টেট অফ ভেরি হাই অ্যালার্ট রয়েছে।
নীলাদ্রি বাবু, আমরা এর আগে দেখেছি বিভিন্ন জায়গায় যেখানে যুদ্ধ হয়েছে, যুদ্ধ পরিস্থিতি হয়েছে, আকাশসীমা বন্ধ থাকলেও ভারত সরকার তাদের নাগরিকদের বিশেষ বিমানের ব্যবস্থা করে ফিরিয়ে এনেছে। তাই আই এম শিওর যে আপনাদের ওখানে আটকে থাকার পরিস্থিতি তৈরি হবে না। নিশ্চয়ই ভারত সরকার আপনাদের ফিরিয়ে আনবে এবং সেই সময় হয়তো অত্যন্ত কাছে। কিন্তু যে মুহূর্তে আপনি রয়েছেন, আমি একটা প্রশ্ন করছি, আপনার পিছনে আমি একটা ঝাঁ চকচকে রাস্তা দেখতে পাচ্ছি এবং তার পিছনে বড় বড় বহুতল দেখতে পাচ্ছি। এইগুলো কি মানে এই জায়গাগুলোতে এয়ার ডিফেন্স সিস্টেম নিশ্চয়ই অত্যন্ত কড়াভাবে আশপাশে কোথাও ব্যবস্থা করা হয়েছে, নাহলে তো এগুলো ধ্বংস হয়ে যাবে যদি বোমা পড়ে, মিসাইল পড়ে। হ্যাঁ, দেখো কিশলয়, আমি একটা পিকচার দেখে তোমাকে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। যেরকম যে হোটেলগুলোতে আমরা রয়েছি, জাস্ট দেখো উঁচুতর দেখো কত উঁচু। হ্যাঁ, তো কোয়েশ্চেনটা হলো দুবাইয়ের এয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকারা দেখে, যার জন্যই ইরান অ্যাটাক করছে। আমেরিকার খুব বড় বেস আছে, আর ইউএই কে প্রোটেকশনটা নিজেরাও যেরকম দেয় আমেরিকাও দেয়। খুব স্ট্রং এয়ার ডিফেন্স সিস্টেম। গতকালকে রাতে যারা ছাদের উপরে রুফটপে রেস্টুরেন্টে ছিল, তারা দেখেছে ইরানের মিসাইল গুলো যেতে, আর এখান থেকে মিসাইল গুলো অ্যান্টি মিসাইল সিস্টেম ওটাকে ইন্টারসেপ্ট করতে। সেই ভিডিওগুলো আমরা দেখেছি আমাদের খুব পাশে। কোন দিক থেকে নীলাদ্রি বাবু, কোন দিক থেকে মিসাইলগুলো মূলত এসেছে আপনি যদি একবার দেখান পয়েন্ট আউট করে, কোন দিক থেকে ইরানের মিসাইলগুলো উড়ে এসেছে? আমি ক্যামেরাটা যদি পাল্টাই, দেখো এইটা দেখলে পরে ইট ইজ, আমার যদি বাদিক থেকে দেখো তাহলে এই বাদিক থেকে মিসাইলগুলো আসছিল আর ডান দিক থেকে গিয়ে ইন্টারসেপ্ট হয়েছে। নীলাদ্রি বাবু, আপনি ক্যামেরা ঘুরিয়ে আপনার দিকে করুন আর আপনি আঙুল দিয়ে যদি পয়েন্ট আউট করে দেখান। নীলাদ্রি বাবু, আপনি যদি আঙুল দিয়ে পয়েন্ট আউট করে দেখান। তো ওই দিক থেকে আসছিল আর এই দিক থেকে ডান দিক থেকে এসে ইন্টারসেপ্ট হয়েছে। তো এটা কালকে রাত্রেবেলা অনেকটাই দেখেছে যারা রুফটপে ছিল। রুফটপ থাকলে পরে ভিউটা আরো বেটার থাকে, কারণ 40th ফ্লোর 50th ফ্লোর থেকে ওপর থেকে দেখা যায় বলে। নিচ থেকে এত বোঝা যায় না। নিচে যেটা বোঝা যায় যে পার্কিং লট, এই পার্কিং লটে গাড়ি রাখার জায়গা থাকতো না, আজকে দেখুন পুরো ফাঁকা। এই পার্কিং লটে গাড়ি রাখার জায়গা থাকতো না, কিন্তু পুরো ফাঁকা, কারণ গাড়ি চলছে না। ইমার্জেন্সি বা খুব দরকারি না হলে দুবাইয়ের লোকেরা বাড়ির থেকে বেরোচ্ছে না। এই অ্যাডভাইসটাই দেওয়া হয়েছে ইউএই সরকার থেকে। সঙ্গে থাকুন, আমাদের সবাই ফোনটা যারা রোমিংও আছে সেই মেসেজটা সেখানেও ঢুকেছে। স্যার, আপনার কথা থেকে নীলাদ্রি বাবু আপনি বলছেন বিমান ক্যান্সেল হয়েছে, সেইখান থেকে আমি এই একদিকে আক্রমণ চলছে দুবাইতে, অন্যদিকে ব্রেকিং নিউজ, বন্ধ এয়ার ইন্ডিয়ার একাধিক বিমান পরিষেবা। এয়ার ইন্ডিয়ার একাধিক বিমান পরিষেবা বন্ধ হয়েছে, একের পর এক বিমান পরিষেবা বন্ধ হয়েছে। মুম্বাই থেকে হিথ্রো, দিল্লি থেকে বার্মিংহাম বিমান বন্ধ হয়েছে, দিল্লি থেকে আমস্টারডাম, দিল্লি থেকে জুরিক বিমান বন্ধ করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়ার বিমান বাতিল হয়েছে। অন্যদিকে আরো বড় ব্রেকিং নিউজ, আজ রাতে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক হবে ভারতে। একদিকে বিমান বন্ধ হয়েছে, অন্যদিকে এইখান থেকে আলোচনায় যাব এই ব্রেকিংটা নিয়ে, পরে ব্রেকিংটা নিয়ে। রাতে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রেকিং নিউজ, রাতে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মোদী তামিলনাড়ু থেকে ফিরেই বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। ক্যাবিনেট কমিটির সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে ভারতের রিয়াকশন কি হবে? কর্নেল কুনাল ভট্টাচার্য আজকে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী, ভারতের রিয়াকশন, তার সঙ্গে ভারতের নাগরিকদের ফিরিয়ে আনা। সবচেয়ে বড় এবং ফাস্ট ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ইন্ডিয়া এগিয়ে চলেছে এবং নরেন্দ্র মোদীর আমরা একদম ব্যালেন্স ওয়েতে চলবো, কারণ আমাদের সঙ্গে ইসরায়েলের মিলিটারি সম্পর্ক রয়েছে এবং ছাবাদ এয়ারপোর্ট রয়েছে ইরানে, যেখানে আমরা আফগানিস্তানের সঙ্গে ইনফ্লুয়েন্স কানেকশন করার জন্য চেষ্টা করছি। আমাদের ইন্ডিয়াতে সেমিকন্ডাক্টর প্লান্ট তৈরি হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে যেখান থেকে এয়ারক্রাফট রাস্তা থেকে উঠতে পারে। এআই সামিট হচ্ছে, আমরা ভারত হোলি বা দোলের জন্য তৈরি হচ্ছি এবং আজকে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট খেলা নিয়ে কলকাতা পাগল হয়ে গেছে। সুতরাং এই যুদ্ধটা যে হচ্ছে এর ডাইরেক্ট এফেক্ট কিন্তু ভারতের পড়ছে না, যতক্ষণ না অয়েলের প্রাইসের উপর। স্যার, সময় কম, আমার কাছে শেষ 2 মিনিট আছে। কর্নেল দীপ্তাংশু, আজকে বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর, অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। একদিকে এই নীলাদ্রি বাবুর মতো আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনা, অন্যদিকে ভারতের রেসপন্স এই গোটা ঘটনা, এই গোটা পরিস্থিতিতে। বলুন স্যার, 30 সেকেন্ডস।
কিশলয় ইম্পর্টেন্ট সিসিএস মিটিং, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি। আমাদের পাশে পাকিস্তান, আফগানিস্তানও একটা, আপনি জানেন যে একটা ওয়ার সিনারিও চলছে। আজকে সকালে পাকিস্তান করাচিতে যে আমেরিকান এম্বাসি হয়েছে সেখানে কি অবস্থা হয়েছে, পাকিস্তানের লোকেরা গিয়ে এম্বাসি জ্বালিয়েছে, 8 জনকে গুলি করে মারা হয়েছে। সো সিচুয়েশন ওভারঅল এই ওয়েস্ট এশিয়া এবং মধ্য ইস্টেন্স, সো ভারতকে তৈরি থাকতে হবে। অপারেশন সিন্ধুর, আমার সত্যি অপারেশন সময় সিন্ধুর কম। পার্ট 2। মৈনাক বাবু স্যার, সময় কম, 30 সেকেন্ডস হয়ে গিয়েছে। মৈনাক বাবু 30 সেকেন্ড, একদম কনক্লুডিং কমেন্ট আজকেই বৈঠক এবং তারপর ভারতের রেসপন্স। একদম সংক্ষেপে একটাই কথা বলবো, সেটা হচ্ছে এই যুদ্ধ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে নিজেদের দেশের ইন্ডিজেনাস এয়ার ডিফেন্স তৈরি করা কতটা প্রয়োজন। ঠিক। আমেরিকার সেরা পেট্রিয়ট এবং থার্ড যে সিস্টেম ডিপ্লয় করা ছিল দুবাইতে বা অন্যান্য দেশে, ইরানের ড্রোন অ্যাটাক কিন্তু ঠেকাতে পারছে না। আমরা ঠেকাতে পেরেছিলাম, আমরা আমাদের ইন্ডিজেনাস সিস্টেম ডেভেলপ করতে পেরেছিলাম। এটা ভারতের বিরাট বড় সাফল্য। ভারতের সাফল্য। একদম শেষ বক্তব্য নীলাদ্রি বাবু, আজকে বৈঠক হচ্ছে সিসিএস এর, হয়তো নীলাদ্রি বাবুর প্যাচ কেটে গিয়েছে এই বলে শেষ করব। আজকেই সিসিএস এর বৈঠক হচ্ছে, ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটি। আর অন্যদিকে একের পর এক ব্রেকিং নিউজ আসছে, হামলার খবর আসছে। সেই পরিস্থিতিতে প্রশ্ন থাকছে, এই ভয়ঙ্কর যুদ্ধ যদি পারমাণবিক দিকে যায়, নিউক্লিয়ারের দিকে যায়, কারণ ডোনাল্ড ট্রাম্প বলছেন যদি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর হামলা হয় তাহলে গোটা বিশ্ব দেখেনি এমন হামলা করবে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই কথা বলার পরেই ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেনা ঘাঁটি সেখানে হামলা চালিয়েছে। অর্থাৎ ইরান পিছবে না বলছে, আর মার্কিন যুক্তরাষ্ট্র বলছে গুড়িয়ে দেবে ইরানকে। এই পরিস্থিতিতে ভয়ঙ্কর যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, জড়িয়ে পড়ছে গোটা বিশ্ব। ভারত কিভাবে রেসপন্স করে আজ রাতে জানা যাবে সিসিএস মিটিং এর পর, এবং ভারতীয়রা যাতে দ্রুত ফিরে আসে সেই দিকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে নজর থাকবে। ছোট্ট বিরতির পর ফিরছি বড় ব্রেকিং নিয়ে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ইরান ইসরায়েল যুদ্ধে অশান্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি সামলাতে জরুরি বৈঠকের ডাক দিল আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা। আগামীকাল জরুরি বৈঠক IAEA এর, ইন্টারন্যাশনাল অ্যাটমিক সংস্থার তরফ থেকে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হলো। তার কারণ এই মুহূর্তে পারমাণবিক যুদ্ধের দিকে মন নিচ্ছে কিনা সেই দিকে আলোচনা করবে, সেই নিয়ে আলোচনা হবে, জরুরি আলোচনা, এবং পদক্ষেপ করবে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা। ইরান ইসরায়েল যুদ্ধে অশান্ত মধ্যপ্রাচ্য, ভয়ঙ্কর পরিস্থিতি, মার্কিন যুক্তরাষ্ট্র হুমকি দিচ্ছে যে কোনো মুহূর্তে বিরাট বড় হামলার। এরই মধ্যে জরুরি বৈঠক ডাকলো আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা। আগামীকাল জরুরি বৈঠক IAEA এর। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।